বছরের সবচেয়ে হাইপ মুভির ঝটপট এক্সপ্লেনেশন নিয়ে আমরা আপনাদের মাঝে চলে এসেছি। গল্পের ঋতিক রোশন এবং জুনিয়র এনটিআর এর অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত, কেউ কারো থেকে যেন কম যায় না। বেশি কথা না বাড়িয়ে তবে ওয়ার 2 মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় জাপানের কামাকুরা শহরের মাস্টারের জন্মদিন পালনের মধ্য দিয়ে। মাস্টারের এক শীর্ষ সহকারী মাস্টারের কাছে তড়িঘড়ি করে এসে বলে, সে আসছে, আপনি এখান থেকে পালিয়ে যান। মাস্টার তখন কেবল মুচকি হেসে শান্ত গলায় বলে, তাকে আসতে দাও। কিছুক্ষণের মধ্যেই আমরা মেজর কাবিরকে সেখানে প্রবেশ করতে দেখি। মাস্টার তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি একা এসেছ? কাবির জানায়, হ্যাঁ। মাস্টার তখন তার পোষা নেকড়েকে কাবিরকে মারার জন্য পাঠিয়ে দেয়। তবে কাবির এতে ভয় তো পাই না, উল্টো নেকড়েকে নিজের কৌশলে পোষ মানিয়ে ফেলে আর সোজা মাস্টারের কাছে গিয়ে বলে, আজকে তোমার মৃত্যুর দিন। তখন মাস্টার জানায়, আজ আমার 70তম জন্মদিন চলছে, আমি অন্তত 100 বছর বাঁচতে চাই। কাবির তখন পিস্তল বের করলে মাস্টার বলে, আমার এই জায়গাটা ভীষণ শান্তিপূর্ণ, পিস্তল ফেলে দাও, হাতে হাতে লড়াই করো। এরপর শুরু হয় লড়াই। মাস্টারের লোক বনাম কাবির। সেই লড়াইয়ে মাস্টারের লোকদের ইচ্ছে মতো ধোলাই করতে থাকে কাবির। এই দৃশ্য দেখে মাস্টার বুঝে যায় যে তার এখানে টিকে থাকা কঠিন, তাই সে পালিয়ে যেতে থাকে। তবে কাবির তো তাকে এত সহজে পালাতে দেবে না। মাস্টার হেলিকপ্টার নিয়ে পালানোর চেষ্টা করলে কাবির সেখানে এসেই তাকে গুলি ছোড়ে, ফলে হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়ে যায় আর মাস্টার সেখানে মারা যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে কাবিরকে দেখানো হয় জার্মানির বার্লিন শহরের একটা অভিজাত বারে। সেই বার থেকে আমরা জানতে পারি কাবির একজন আসলে কন্ট্রাক্ট কিলার, যে টাকার বিনিময়ে মানুষ খুন করে। জাপানের মাস্টারকেও সে কন্ট্রাক্ট কিলিং এর মাধ্যমে মেরে ফেলেছে। তো যে ব্যক্তি কাবিরকে কন্ট্রাক্ট দিয়েছিল সে কাবিরকে জানায়, তোমাকে এবার পার্মানেন্টলি একজনের হয়ে কাজ করতে হবে। কাবির জানায়, আমি কারোরই একক হয়ে কাজ করি না। তখন সে কন্ট্রাক্টর বলে, তুমি যার হয়ে কাজ করবে তুমি তার হয়ে ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছ। এমনকি জাপানের যে কন্ট্রাক্ট কিলিং ছিল সেটা ওনারই ছিল, আমি শুধুমাত্র ডিল করেছি। কাবির এবার নাম জানতে চায় যার হয়ে সে কাজ করবে। মালিক জানায়, কালী। কালী নাম শুনে কাবির জিজ্ঞেস করে, ইন্ডিয়ান নাকি? কন্ট্রাক্টর কোনো উত্তর দেয় না, উল্টো বলে, কালীর সঙ্গে এবার তোমার ইন্টারভিউ করার সময় চলে এসেছে। এই কথা বলা মাত্রই কাবিরকে একটা জায়গায় বন্দি করে ধোঁয়ার মাধ্যমে অজ্ঞান করে নিয়ে আসা হয়। এই পর্যায়ে দৃশ্য পরিবর্তিত হয়ে এয়ারফোর্স ক্লাব দেখানো হয়, যেখানে বিমান বাহিনীতে অসামান্য কাজ করার জন্য উইং কমান্ডার কাবিয়া লুথরাকে সম্মাননা দেওয়া হচ্ছে। কাবিয়া হচ্ছে র চিফ লুথরার মেয়ে। মেয়ের সম্মাননার দিন পার্টিতে লুথরা তার মেয়ের সাথে সময় কাটায়। তবে হঠাৎ একটা অজানা নাম্বার থেকে ফোন পেয়ে সে বাইরে চলে আসে। তখন দৃশ্য পরিবর্তিত হয়ে দেখানো হয় হিমালয়ের কোনো একটা জায়গায়, যেখানে কাবিরকে নিয়ে আসা হয়েছে। সেই জায়গাতেই কাবিরের সঙ্গে প্রজেক্টরের মাধ্যমে মিটিংয়ে হাজির হয় কালী। তবে এখানে এসে দেখা যায় যে কালী আসলে কোনো পার্সনের নাম নয়, কালী একটা গ্রুপের নাম, যে গ্রুপে দক্ষিণ এশিয়া মহাদেশের মানুষ সহ রাশিয়ার সদস্য রয়েছে। তখন কালীর ভারতের দায়িত্বপ্রাপ্ত লোক কাবিরকে জানায়, আমরা অনেকদিন ধরেই তোমার উপর নজর রেখেছি, এখন পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছ সবে আমাদেরই ছিল, তাই এবার তোমার সুযোগ এসেছে আমাদের দলের একজন হওয়ার। কাবির তখন জিজ্ঞেস করে, আপনারা কি ধরনের কাজ করেন আর আমিই বা আপনাদের সাথে কিভাবে যুক্ত হব? কালীর ভারতীয় প্রতিনিধি জানায়, আমরা বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে কাজ করি, তুমি আমাদের দলে যুক্ত হবে নেক্সট অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করার পরেই। কাবির তাদেরকে জিজ্ঞেস করে, অ্যাসাইনমেন্টের ডিটেলসটা কোথায় পাবো? তখনই তাকে জানানো হয় যে অ্যাসাইনমেন্ট তার জন্য রেডি আছে। তাকে বলা হয় পেছনে তাকাতে। কাবির পিছু ফিরলে দেখে একজনকে বেঁধে রাখা হয়েছে, যার মুখ ঢাকা। কাবির তার কাছে এগিয়ে যায়, গিয়ে মুখ খোলে। মুখ খোলার পর সে অবাক হয়ে যায়, কারণ সেখানে যাকে বেঁধে রাখা হয়েছে সে আর অন্য কেউ নয়, তার বস লুথরা। মুখ খোলার পরপরই কাবিরের মুখে থুতু দেয় লুথরা আর বলে, তুই একজন দেশদ্রোহী। অন্য থেকে কালীর মেম্বাররা জানায়, এবারের অ্যাসাইনমেন্ট হচ্ছে লুথরাকে মেরে ফেলা। এবার দৃশ্য শিফট করে আমাদের 2 বছর পেছনে নিয়ে যাওয়া হয় আর দেখানো হয় আমস্টারডাম। এখানে লুথরা কাবিরকে কয়েকটি সংবাদপত্রের ফুটেজ দেখিয়ে বলে, দেখো, এইসব দেশে যে এতগুলো অ্যাটাক হয়েছে এসবের পেছনে রয়েছে কালী নামে এক গোষ্ঠী। তারা বিভিন্ন দেশের অর্থনীতি ধ্বংস করছে, নানা ধরনের অসুবিধা সৃষ্টি তারা করছে। কাবির এই কথাগুলো শুনে জিজ্ঞেস করে, তাহলে কালীকে শেষ করে দেওয়া যাক? লুথরা জানায়, কালীকে চোখে দেখা যায় না, তাছাড়া তারা একা নয়, দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ এর সাথে সংযুক্ত, তারা অনেক শক্তিশালী। এবার তারা পিছু নিয়েছে ভারতের। এই কথা শুনে কাবির বলে, তাদেরকে দেখা যায় না ঠিক আছে, তবে
অন্ধকারেই তাদেরকে মারি। কাবিরের এই কথাতে স্পষ্ট বোঝা যায় কেন কাবির কন্ট্রাক্ট কিলিং এর নাম লিখিয়েছে। মূলত সে কালির ভিতরে ঢুকতে চেয়েছিল। এই ব্যাপারটি আরো স্পষ্ট হয় যখন বর্তমানে সে লুথরাকে মারতে চায় না, তবে লুথরা বলে চারদিক থেকে সবাই নজর রাখছে আর আমাদের ঘিরে রেখেছে। এখান থেকে আমরা কোনোভাবেই পালাতে পারবো না। পালাতে গেলে আমরা বিপদে পড়ে যাব। আর তুমি যদি কালিতে পাকাপোক্তভাবে সংযুক্ত হতে চাও তবে তাদের বিশ্বাস অর্জনের জন্য আমাকে মারতেই হবে। কালি তার বসকে মারতে চায় না, তবে বসের কাছে তার জীবনের চেয়ে দেশ বড়। আর দেশের স্বার্থে সে কাবিরকে বলে তাকে মেরে ফেলতে। কাবিরও কোনো উপায় না পেয়ে তার বসকে মেরে ফেলে। তবে এই মৃত্যুর ঘটনা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সব জায়গায় ছড়িয়ে যায় যে রচিফ মৃত্যুবরণ করেছে। লুথরার হত্যার ক্রাইম সিনে চলে আসে মেয়ে কাব্বিয়া। সেখানে সে জানতে চায় এই কাজটা কে করেছে। একজন তখন ভিডিও ফুটেজ দেখায়। এই ভিডিও ফুটেজ নিশ্চয়ই কালির কেউ দিয়েছে রকে। এখানে নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ থাকবে। তো কাব্বিয়া ভিডিও ফুটেজে দেখে তার বাবাকে আর অন্য কেউ নয়, মেজর কাবিরই হত্যা করেছে। এই পর্যায়ে দৃশ্য পরিবর্তিত হয়ে কাবিরকে অন্য একটা জায়গায় কালির সঙ্গে মিটিং করতে আসতে দেখা যায়। মিটিংয়ে এবার মুখোশ খুলে বেরিয়ে আসে ভারতের প্রতিনিধি, যে হলো গোল্ডেন গ্ল্যাডিয়েটার্স। গ্ল্যাডিয়েটর তথা কালি কাবিরকে অভিনন্দন জানায়, কারণ সে তার অ্যাসাইনমেন্ট সফলভাবে সম্পূর্ণ করেছে। সেই সঙ্গে বিশ্বস্ততার জন্য কাবিরকে এবার কালি টিমে যুক্ত করে নেওয়া হয় আর তাকে বলা হয় সামনে তার ট্রেনিং। কাবির তখন জিজ্ঞেস করে, লুথরাকে মারার ভিডিও রকে আপনারা কেন দিয়েছেন? এতে আপনাদের স্বার্থটা কি? আপনারা কি এজন্যই দিয়েছেন যে আমি আমার কাজে যেন আর ফিরে যেতে না পারি? কালের ভারতীয় প্রতিনিধি তখন স্বীকার করে যে তারা এজন্য এটা করেছে। প্রথম ধাপ ছিল লুথরাকে শেষ করা, এরপর সেই লুথরার জায়গাতে তাদের নিজেদের লোককে সেট করা। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে দেখানো হয় লুথরার শেষকৃত্য। সেখানে নতুন র চিফ চলে আসে, এসে সমবেদনা জানায়। এই নতুন র চিফের নাম বিক্রান্ত কৌল। বিক্রান্ত নতুন চিফ হওয়ার পর শেষকৃত্য অনুষ্ঠানে কাব্বিয়াকে বলে, চিন্তা করো না, কাবিরকে যে কোনো উপায়ে ধরবো। টিমে তখন কাব্বিয়াও যুক্ত হতে চায়, তবে বিক্রান্ত জানায় তাদের টিমে কোনো মহিলা থাকবে না। তখন লুথরার বন্ধু জানায় কাব্বিয়াও কিন্তু কম কিছু নয়। তাছাড়া কাবিরকে ধরতে এমন একজনকে প্রয়োজন যে কাবিরকে টক্কর দিতে পারবে। এমন কাউকে লাগবে যাকে কেউ সেভাবে চেনে না। বিক্রান্ত জিজ্ঞেস করে, সেইটা আবার কে? তখনই দৃশ্য পরিবর্তিত হয়ে দেখানো হয় মেজর বিক্রমকে। বিক্রম তখন এক মিশনে ছিল। সোমালিয়ার জলদস্যুরা কয়েকজন ভারতীয় সেনাকে জিম্মি করে রেখেছে, আবার তাদের আস্তানায় অনেক মাইনও পুঁতে রেখেছে। এই রিস্কি অপারেশনে কোনো অস্ত্র ছাড়াই একা যায় বিক্রম। সরাসরি ড্রোনে করে সোমালিয়াদের আস্তানায় চলে আসে মেজর বিক্রম, গিয়ে সব জলদস্যুকে শেষ করে। জিম্মি ভারতীয় সেনাদের মুক্তি দেয় আর মাইন ব্লাস্ট ঘটিয়ে সে ফিরে আসে। এবার রয়ের হেডকোয়ার্টারে কাবিরকে খতম করার জন্য জরুরি এক মিটিং ডাকা হয়। সেই মিটিংয়ে উপস্থিত থাকে বিক্রমও। রয়ের চিফ বিক্রান্ত প্রথমে জানায় কাবির একা লুথরাকে হত্যা করতে পারেনি, অবশ্যই তার একটা টিম ছিল, তার একার পক্ষে এটা করা সম্ভব নয়। তখন কাব্বিয়া বলে, লুথরাকে হত্যা করেছে কাবির নিজেই, এমনকি সেই ঘটনার ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু ব্যাপারটা অদ্ভুত, কারণ কাবির তো সবসময় লুথরাকে বাবার মতো মানত, লুথরাও কাবিরকে অনেক ভালোবাসত, তাহলে এমনটা কেন হলো? এসব আলোচনা চলতেই বিক্রম নিজের ক্ষমতা প্রদর্শন করে বলে, এই মিশনটা আমাকে দিন, আমি একাই সব খেলা শেষ করে দেব। কিন্তু কেউ কোনো লিড পায় না, কারণ ক্রাইম সিন পুরোপুরি ক্লিন ছিল। ঠিক তখন কাব্বিয়ার মনে পড়ে কাবিরের এক প্রেমিকা ছিল নায়না, যার একটা মেয়ে আছে। সিন বদলে যায়, দেখানো হয় স্পেনের একটা শহর। সেখানে নায়নার মেয়ে রুহিকে দেখা যায়, যে ইয়ারফোনে কারোর সাথে কথা বলছে। আসলে সে কথা বলছিল কাবিরের সাথেই। রুহিকে কাবির নিজের মেয়ের মতো করেই বড় করেছে। রয়ের একটা বিশেষ টিম রুহিকে গোপনে অনুসরণ করছিল, কারণ তারা জানত রুহির মাধ্যমেই কাবিরকে ধরা সম্ভব। অনুসরণ করতে করতেই তারা নিশ্চিত হয় এখানেই কাবির আছে। তাই বিক্রম কাব্বিয়াকে প্রশ্ন করে, কাবির যদি তোমার সামনে আসে তুমি গুলি করতে পারবে তো? তবে চুপচাপ থাকে সে। এদিকে কাবির এক গোপন বার্তা পায়। সে জানতে পারে র টিম তাকে ফলো করছে। খবর পেয়ে কাবির রুহিকে বলে সেফ জোনে যেতে। কাবিরও কয়েকজনকে আহত করে সেফ জোনের দিকে এগোতে থাকে। পথে রুহি কাবিরকে জিজ্ঞেস করে, এখানে কোনটা তোমার গাড়ি? কাবির উত্তর দেয়, কোনো গাড়ি আমার নয়, তুমি একটা গাড়ি চুরি করবে, যেমনটা আমি তোমাকে শিখিয়েছিলাম। এদিকে কাবিরের মুখোমুখি হয় কাব্বিয়া। চোখে চোখ পড়তেই কাব্বিয়া প্রশ্ন করে, তুমি কি আমার বাবাকে মেরেছ? কাবির কোনো উত্তর দিতে পারে না। নীরবতাতেই প্রমাণ হয়ে যায় কাবিরই আসলে খুনি। কাব্বিয়া গুলি চালাতে গেলে কাবির আগে থেকেই তার বন্দুক থেকে বুলেট বের করে নেয়। তারপর শুরু হয় দুজনের মধ্যে তীব্র লড়াই। দেখা যায় কাব্বিয়াও মার্শাল আর্টে দক্ষ। এরই মধ্যে রুহি গাড়ি খুলতে সক্ষম হয়। খবর পেয়ে কাবির তাকে নির্দিষ্ট একটা জায়গায় যেতে বলে। কাব্বিয়াকে ফাঁকি দিয়ে কাবির স্প্রিং রশি দিয়ে নিচে নামে।
রুহির গাড়িতে ওঠে এবং পালাতে থাকে, কিন্তু পথে আবার মুখোমুখি হয় বিক্রমের গাড়ির। বিক্রম গাড়ি নিয়ে সামনে আসতে থাকলে কাবির গাড়ি রিভার্স করতে থাকে। গাড়ি রেস চলতে চলতে ব্রিজের উপরে একটা দুর্ঘটনা ঘটে। বিক্রম পরে বিপজ্জনক অবস্থায়। ততক্ষণে স্পেনের পুলিশ কাবিরের গাড়িকেও ঘিরে ফেলে। পুলিশ বন্দুক তাক করলেও কাবির ভীত হয় না, বরং রুহিকে প্রস্তুত থাকতে বলে সেখান থেকে পালানোর জন্য। বিক্রম গুলি চালাতেই কাবির ব্রিজ থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দেয় আর নিচে চলন্ত ট্রেনের উপরে গিয়ে পড়ে। তবে ধাক্কা পেয়ে রুহি প্রায় ট্রেন থেকে পড়েই যাচ্ছিল। কাবির প্রাণপণ চেষ্টা করে রুহিকে বাঁচায়। বিক্রমও এসে সাহায্য করে এবং শেষ পর্যন্ত রুহি নিরাপদ হয়। প্রথমবারের মতো কাবির ও বিক্রম মুখোমুখি হয়। তবে সামনে দেখা যায় আরো ভয়ঙ্কর পরিস্থিতি। একটা টানেল আসছে আর ট্রেন ক্রাশ করলে অসংখ্য যাত্রী মারা যাবে। কাবির আর রুহি তখন শুধু ইঞ্জিন অংশে। যাত্রীদের বাঁচাতে বিক্রম দ্রুত ট্রেন থেকে ইঞ্জিন আলাদা করে দেয়, এতে সবাই রক্ষা পায়। অন্যদিকে কাবির আর রুহি নদীতে লাফ দেয়। সেদিনও কাবির বিক্রমের হাত থেকে বেরিয়ে যায়। পালিয়ে কাবির রুহিকে নিয়ে হিমাচল প্রদেশের মানালিতে আসে। আপনারা যারা ওয়ার সিনেমা দেখেছেন নিশ্চয়ই আপনারা খালিদকে চিনে থাকবেন। তার মা এই মানালিতেই থাকে। কাবির রুহিকে নিয়ে সেই খালিদের মায়ের কাছে আসে। বহুদিন পর কাবিরকে দেখে খালিদের মা বেশ খুশি হয়। কাবির তাকে জানায় রুহিকে তার কাছে যেন নিরাপদে রাখে। এরপর কাবির রওনা হয় ইয়েমেনের ISIS এর বেসে যাওয়ার জন্য। সেখানে কাবিরের দেখা হয় কালির ভারতীয় প্রতিনিধি গোলাতির সাথে। গোলাতি তাকে একটা নতুন মিশন দেয়। কাবির বলে ড্রয়ের মধ্যে যদি কোনো বন্ধু থাকতো তাহলে এই কাজটা সহজ হতো। গুলাতি তখন তাকে একটা ডিভিডি দেয় যাতে দেখা যায় মন্ত্রী শারনকে। মিশন হলো শারনের পুরো পরিবারকে শেষ করে দিতে হবে, কারণ তারা দেশপ্রেমে ভরপুর। ঠিক সেই দিনই বিক্রমের কাছে এক অজ্ঞাত ফেক আইডি থেকে মেসেজ আসে। পরের দিন বিকাল 5টায় স্পেনে দেখা করার জন্য তাকে ডাকা হয়। বিক্রম সময় মতো পৌঁছায় আর দেখতে পায় মেসেজদাতা আসলে কাবির। তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয় বললেই চলে, কারণ তারা দুজনেই দুজনের দিকে পিস্তল তাক করে রাখে। বিক্রম জানতে চায় কেন তাকে ডাকা হয়েছে। কাবির জানায় সে গত 2 বছর ধরে লুথরার সাথে কাজ করছে শুধুমাত্র কালীকে উন্মোচন করার জন্য। বিক্রমের মনে তখনই স্পষ্ট হয়ে যায় কাবির আসলে দেশদ্রোহী নয়, বরং দেশপ্রেমিক। কাবির তাকে জানায় কালী শারন পরিবারের খুন চাচ্ছে, তোমাকে বাইরে থেকে আর আমাকে ভেতর থেকে এই মিশন ঠেকাতে হবে। বিক্রম সম্মতি দেয় আর বলে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আমি। পরদিন চার্টার্ড প্লেনে শারন পরিবার যাত্রা শুরু করলে কাবির জেট প্লেন নিয়ে সেখানে আসে। পাইলটকে নিচে নামতে বলে আর প্লেনের ভেতরে ক্রু মেম্বাররা শারন পরিবারকে পানীয় খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর কাবিরের জেট থেকে নেমে আসে কালীর সৈন্যরা। তারা ঢুকতে গেলে দেখা যায় বিক্রম আগে থেকে সেখানে রয়েছে আর সৈন্যদের সাথে লড়াই শুরু করেছে। লড়াই গড়ায় প্লেনের ছাদে। বিপদে পড়লে কাবিরও সেখানে যোগ দেয়। দুজনে মিলে সমস্ত সৈন্যকে শেষ করে আর জেট প্লেন ধ্বংস করে। প্লেনের ভেতর থেকে ফিরে বিক্রম ক্রু মেম্বারদের হত্যা করে যে পরিবারকে অজ্ঞান করেছিল। এবার প্রকাশ পায় বিক্রমের আসল রূপ। সে শারন পরিবারকে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে শুরু করে। কাবির অবাক হয়ে বুঝতে পারে বিক্রমও আসলে কালীর দলের। বিক্রম ঠান্ডা মাথায় বলে তুমি সবসময় বন্ধু চিনতে কেন ভুল করো বলতো। তবে এবার সে কাবিরকে মারে না। তারপর একটা প্যারাশুট বেঁধে কাবিরকে প্লেন থেকে ফেলে দেয়। কাবির নিচে পড়তে পড়তে বিক্রমের মুখের দিকেই তাকিয়ে থাকে। কাবিরের দৃষ্টি তখন একটানা স্থির থাকে বিক্রমের ওপর, কারণ বিক্রম আর অন্য কেউ নয়, কাবিরেরই ছোটবেলার বন্ধু রঘু। এই মুহূর্তে গল্প ফিরে যায় অতীতে, ছোটবেলার দিনগুলোতে। দেখা যায় রঘু ও কাবির দুজনেই ছিল একেবারে অনাথ। জীবনের শুরুটাই ছিল শূন্যতায় ভরা। একদিন কয়েকজন দুষ্কৃতিকারী কবিরকে ঘিরে ধরে নির্দয়ভাবে মারধর করছিল। ঠিক সেই সময় রঘু ঝাঁপিয়ে পড়ে কাবিরকে বাঁচানোর জন্য। সেদিন থেকেই তারা দুজন বন্ধু হয়ে যায় আর একে অপরের প্রতি থাকে অটুট আস্থা। ধীরে ধীরে তারা হয়ে ওঠে অপরাধ জগতের ক্রাইম পার্টনার। ছোটখাটো অপরাধ থেকে শুরু করে বড় কাজ একসাথে করত তারা দুজন। কিন্তু একসময় পুলিশের হাতে তারা ধরা পড়ে যায়। যেহেতু বয়স তখনও কম, তাই আদালতের নির্দেশে তাদের পাঠানো হয় কিশোর সংশোধনাগারে। সেখানে একদিন হঠাৎ এসে পড়ে কর্নেল লুথরা। সে কিশোরদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলে তোমাদের সামনে একটা সুযোগ আছে, চাইলে এখানে সারা জীবন কাটিয়ে দাও অথবা দেশের জন্য সেবা করার পথে পা বাড়াও। এই কথা শুনে রঘু ভীষণ খুশি হয়, কারণ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সে সব জায়গাতে নাম্বার 1 হবে। এখন সে ঠিক করে দেশের সেরা সৈনিক সে হবে। এই লক্ষ্যে রঘু শুরু করে ভীষণ পরিশ্রম। প্রতিটি প্রশিক্ষণে, প্রতিটি পরীক্ষায় সে সবার আগে থাকে। তবুও রেজাল্ট ঘোষণার দিন লুথরা যখন সৈনিক হিসেবে কাবিরের নাম ঘোষণা করে, রঘুকে বেছে না নেয়, তখন বিস্মিত হয় রঘু আর জানতে চায় কেন এমনটা করা হলো। লুথরা শান্তভাবে বলে তুমি সব জায়গায় নিজের অ্যাচিভমেন্টের জন্য প্রথম হয়েছ, কিন্তু তোমার মধ্যে দেশের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, দেশপ্রেম এগুলো কোনো কিছুই নেই।
সেটা আছে কাবিরের মধ্যে, তোমার আরো সময় দরকার। কিন্তু রঘু এই ব্যাখ্যা কিছুতেই মেনে নিতে পারে না। দৃঢ় স্বরে বলে, আমি প্রমাণ করব আমি নাম্বার 1। পরের দিন রঘু কাবিরকে বলে, চল আমরা এখান থেকে পালিয়ে যাই, বাইরে না গেলে তো প্রমাণ করতে পারবো না যে আমরা সেরা। কিন্তু কাবির তৎক্ষণাৎ উত্তর দেয়, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আমি তোর পার্টনার, আমি তোর গোলাম নই যে তুই যা বলবি তাই শুনবো। এই কথা শুনে রঘুর মন ভেঙে যায়, অভিমানে ভরে ওঠে তার দু চোখ। সে গলা উঁচু করে বলে, তোকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচালাম, আর তুই কিনা আমার সাথে এমনটা করলি? ঠিক আছে, তোকে নাম্বার 1 হয়েই আমি দেখাবো। এই বলে সে কারাগার থেকে পালিয়ে যায়। পালানোর সময় মারাত্মক আঘাত পেলেও রঘুর দৃঢ়তা একটুও ভাঙে না। সেই ছোটবেলার সমস্ত স্মৃতি যেন ঢেউয়ের মতো ভেসে ওঠে কাবিরের মনে। আর সেখানে শেষ হয় ফ্ল্যাশব্যাক। দৃশ্য বদলে যায়, দেখা যায় শারনকে। এই শারন আবার দেশের মন্ত্রী, আবার লুথরার ঘনিষ্ঠ বন্ধুও। টিভি নিউজে শারন দৃঢ় কণ্ঠে বলে, আমার পরিবারকে যারা মেরেছে আমি কাউকে ছাড়ব না। এদিকে কালের ভারতীয় প্রতিনিধি গোল্ডেন, আসলে যার নাম গোলাটি, ফোন করে বিক্রমকে আর প্রশ্ন করে প্লেনে কাবিরকে কেন সে শেষ করেনি। বিক্রম জানায় সে পালিয়ে গিয়েছে। তখন গোলাটি বলে, পরের বার যেখানে পাবে সেখানেই তাকে মেরে ফেলবে। বিক্রম ঠান্ডা গলায় বলে, এখন কাবিরকে শুধু আপনার কাছেই পাওয়া যাবে, তাই যেখানে যাবেন সেখানকার ঠিকানাটা আমাকে দিয়েন। গোলাটি হাসতে হাসতে বিষয়টা উড়িয়ে দেয়, কারণ সে নিশ্চিত তার সেফ হাউজে কেউ পৌঁছাতে পারবে না। তবে বাস্তব দৃশ্য হয় ভিন্ন। দেখা যায় গোলাটির বিলাসবহুল শিপে ঠিকই পৌঁছে গিয়েছে কাবির। একে একে শত্রুদের নির্মূল করে সে পৌঁছে যায় গোলাটির কাছে। তখন গোলাটি ব্যস্ত ছিল কালের অন্যান্য সদস্যদের সঙ্গে মিটিংয়ে। কাবির সেখানে গোপনে হওয়া মিটিংয়ের কথাগুলো শুনে ফেলে, যেখানে তারা সিদ্ধান্ত নিচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে এবার তারা খুন করবে। হঠাৎ কাবিরের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত মিটিং শেষ করে দেয়। ঠিক তখনই কাবির গোলাটিকে হত্যা করতে উদ্যত হয়। তবে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি চালায় বিক্রম। কাবির তখন চিৎকার করে ডাকে রঘু বলে। এই ডাকের সঙ্গে স্পষ্ট বোঝা যায় বিক্রমই আসলে রঘু। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে যায়, আর পুরনো দিনের স্মৃতি ফিরে আসে তাদের কথায়। একসময় রঘু গোলাটিকে জিজ্ঞেস করে, আমি কালের জন্য এত কিছু করলাম, তবুও পথ পেলাম না, আর কাবিরকে দেওয়া হলো। গোলাটি ঠান্ডা হাসি দিয়ে বলে, তুমি ওই পদের জন্য যোগ্য নও। এই অপমানের জবাব সে মুহূর্তেই দেয়, গুলি করে মেরে ফেলে গোলাটিকে। কাবির সঙ্গে সঙ্গে বুঝে যায় রঘুর আসল উদ্দেশ্য আসলে শুধু গোলাটিকে রাগের বশে মেরে ফেলা নয়, গোলাটির মার্ডারের দায় চাপিয়ে দেবে কাবিরের ওপর। তারপর গোলাটির সিট সে দখল করবে। কাবির ধূর্ততার সঙ্গে জাল বেছায়, বলে, প্রধানমন্ত্রীকে এখন তুমি মারতে যাবে তাই না? অথচ তুমি তো সবসময় নিজের জন্য কাজ করেছ, দলের জন্য তো কখনো কিছু করনি। তাহলে এখন কিভাবে দলের হয়ে কাজ করছো? রঘু এসে বলে, এখানে তো মাত্র ঢুকলাম, ধীরে ধীরে কালের প্রধান আমি হব। এরপর শুরু হয় আবেগঘন মুহূর্ত। কাবির আবেগ ভরে বলে, আমি 20 বছর ধরে তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি। রঘু উত্তর দেয়, আমি সব সময় চোখে চোখে রেখেছি তোমাকে, তাই মিস করার আর সুযোগ হয়নি, তবে এখন থেকে মিস করব। এই বলে সে কাবিরের দিকে বন্দুক তাক করে। তখন কাবির হঠাৎ পুরো শিপে বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত স্পিড বোটে করে পালিয়ে যেতে থাকে। রঘু তৎক্ষণাৎ কালীর সৈন্যদের জানিয়ে দেয় যে কাবির গোলাটিকে মেরে ফেলেছে আর সে সেখান থেকে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে কাবিরের দিকে গুলি বর্ষণ করা শুরু হয়, কিন্তু কাবির বুদ্ধি খাটিয়ে হেলিকপ্টারকে ড্যামেজ করে ফেলে। রঘু তবুও হাল ছাড়ে না, পিছু ধাওয়া চালিয়ে যায়। তবে কাবির কৌশলে প্যারাশুটে ভেসে আকাশে উঠে যায়, আর এবারও রঘুর হাত থেকে সে ফসকে যায়। দৃশ্য ফের বদলায় এবার র অফিসে। সেখানে সবাই বসে গোলাটির হত্যাকাণ্ড নিয়ে বিশ্লেষণ করছে। ঠিক সেই সময় র চিফ বিক্রমকে নতুন দায়িত্ব দেয়। ভারতের প্রধানমন্ত্রী ডাভোসের একটা সম্মেলনে যাচ্ছেন, আর তারই নিরাপত্তার দায়িত্বে থাকবে বিক্রম। অন্যদিকে গোলাটির ক্রাইম সিনে গিয়ে কাব্যি একটা রিং খুঁজে পায়, যেটা আসলে কাবিরকে সে দিয়েছিল। চিফকে সে জানায়, আমি জানি কাবির কোথায় আছে। এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া হয়, দেখানো হয় কাবির আর কাব্যিয়ার প্রেমের দিনগুলো। একদিন কাব্যিয়াই সেই রিং দিয়ে বিয়ের প্রস্তাব দেয় কাবিরকে, তবে কাবির তা গ্রহণ করে না, কারণ তখন সে ইতোমধ্যেই রয়ে যোগ দিয়েছে, আর সে চায় না তার এই অনিশ্চিত জীবনের সাথে কারো জীবন জড়িয়ে যাক। সে নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করতে চায়, ঠিক কাব্যিয়ার বাবার মতো। এই উত্তর শুনে সে ভেঙে পড়ে, কান্না করতে থাকে আর রিং ফিরিয়ে দিয়ে চলে যায়। ফ্ল্যাশব্যাক দেখানো হলে বর্তমান দিনে কাব্যিয়া কাবিরের কাছে এসে দাঁড়ায়। কাবির এবার সব খুলে বলে, তার বাবার মৃত্যু, কালী এবং বিক্রমের বিশ্বাসঘাতকতার কাহিনী তাকে বলে। কাব্যিয়া দৃঢ় কণ্ঠে বলে, আমার বাবার দেশপ্রেম যেন বৃথা না যায়। অন্যদিকে দেখা যায় বিক্রম সরাসরি কালীর মেম্বারদের সঙ্গে বৈঠকে বসেছে, আর গোলাটির আসন সে নিয়েছে। তারা ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার দায়িত্ব বিক্রমকে দেয়। বিক্রম আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে কাজ শেষ করবে, কিন্তু কালীর সদস্যরা কাবিরকে নিয়েও চিন্তিত।
বিক্রম আশ্বস্ত করে যে কাবিরকেও সেই দেখে নেবে। দৃশ্য বদলে আবার ফোকাস পড়ে কাব্যার ওপর। সে তার বাবার বন্ধু শারনকে ফোন করে জানায়, আঙ্কেল, কাবির আমার সঙ্গে আছে, সে আপনার সঙ্গে জরুরি তথ্য শেয়ার করতে চায়। শারন তাদের ডেকে পাঠায় নির্দিষ্ট জায়গায়, কিন্তু সেখানে পৌঁছে তারা ফাঁদে পড়ে যায়। কাবির দ্রুত বুঝে ফেলে সবকিছুর পেছনে আসলে মাস্টারমাইন্ড শারন নিজেই। সে শুধু নিজের পরিবারকেই হত্যা করায়নি, বরং প্রধানমন্ত্রীকে খুন করার পর নিজে প্রধানমন্ত্রী হওয়ার পরিকল্পনা সে করেছে। ঠিক তখনই কাবিরের ফোনে আসে একটা বিশেষ মেসেজ। বিপদের সময় যে সংকেত লুথরা দিত সেইটাই, কিন্তু লুথরা তো মৃত। হঠাৎ দেখা যায় চিফ বিক্রান্ত হাতে মেশিন গান নিয়ে হাজির হয়েছে। মুহূর্তের মধ্যে সে সবাইকে গুলি করে হত্যা করে। কাবির বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপনি কালির ব্যাপারে জানতেন? বিক্রান্ত শান্তভাবে উত্তর দেয়, জানাই, তোমার আগে আমি এই পর্যায়ে ছিলাম। লুথরা আমাকে দায়িত্ব দিয়েছিল, যা এখন তুমি পালন করছো। কাব্য তখন বলে, কালির পরের টার্গেট কিন্তু প্রধানমন্ত্রী, আর ডাভোস সফরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিক্রম, যে কিনা তাদেরই লোক। কাবির চোখে দৃঢ়তা নিয়ে বলে, এবার বিক্রমকে আমি দেখে নেব। সে সব সময় নাম্বার 1 হতে চেয়েছে, তাই তো? আমি এবার সেই নাম্বার 1 হয়ে দেখাবো। কাবির তখন রয়ের চিফকে স্পষ্ট জানিয়ে দেয়, এই পুরো ঘটনার পেছনে আসল খেলোয়াড় হল মন্ত্রী শারন। অন্যদিকে বিক্রম আহতদের মধ্যে একজনকে ফোন করে জানতে চায়, সব শেষ? ফোনের অপর প্রান্ত থেকে উত্তর আসে, হ্যাঁ, সব খতম। বিক্রান্ত আবার নিশ্চিত হতে চায় যে কাবিরকে আসলে কিভাবে মারা হয়েছে, তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে নাকি কষ্ট ছাড়া। সেই সময় উত্তর আসে, তাকে কষ্ট ছাড়াই মারা হয়েছে। এই কথাগুলো নিজের কানে শোনে কাবির। তার চোখে তখন ব্যথা আর ক্ষোভ একসাথে ভেসে ওঠে, আর বিক্রমও নিজের বন্ধুকে হারানোর যন্ত্রণা অনুভব করে, যদিও সে সেটা প্রকাশ করে না। পরের দিন সুইজারল্যান্ডের ডাভোস সফরে ভারতের প্রাইম মিনিস্টারের সিকিউরিটি অফিসার ইনচার্জ হিসেবে উপস্থিত হয় বিক্রান্ত কাউল, আর বিক্রমকে বিশেষ দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী শারনের নিরাপত্তার ব্যবস্থার জন্য, যা মূলত আগেই সাজানো একটা ফাঁদ। বিক্রম ও শারন একসাথে একটা ক্যাবল কারে চড়ে পাহাড়ি দৃশ্য উপভোগ করছিল, চারপাশে বরফ ঢাকা সৌন্দর্য, হাওয়ার ঠান্ডা স্পর্শ। কিন্তু শারনের মন তবুও কাবিরের কথা ভাবছে। তখন বিক্রম নিশ্চিতভাবে বলে, কাবির ইজ ডেড। এই খবর শুনে শারনের চোখে তৃপ্তির ঝিলিক, ঠোঁটে সন্তুষ্টির হাসি। আর ঠিক সেই মুহূর্তেই দূর থেকে স্নাইপার স্কোপে তাকিয়ে থাকা কাবির একটা নিখুঁত হেডশট দিয়ে শারনকে উড়িয়ে দেয়। শারনের মৃত্যুর পর কাব্যার ফোন থেকে শারনকে কল করা হলে সেই কল রিসিভ করে বিক্রম। ওপাশে কাবিরের ঠান্ডা শীতল কণ্ঠ, কেমন লাগছে ব্যথা? কথাটা শেষ হতেই বিক্রমের দিকেও গুলি ছোড়ে কাবির। তবে সে গুলিটা সে এমন ভাবে করে যেন সে মারা না যায়, শুধু তাকে ভয় দেখানোর জন্য এটা করে কাবির। এই আকস্মিক হামলায় প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়। বিক্রান্ত মিডিয়ার সামনে ব্রিফিং এ ঘোষণা করে, মন্ত্রী শারন নিহত, আর বিক্রম গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছে। হাসপাতালে বিক্রমের জ্ঞান ফেরার পর তার কক্ষে আসে কালী আর তার দলের কয়েকজন। কালী স্পষ্টতই বিক্রমের উপর ক্ষুব্ধ। বিক্রম শেষ সুযোগ চায়। প্রাইম মিনিস্টার ও কাবির দুজনকে সে শেষ করবে বলে কথা দেয়। কালী তাকে 24 ঘন্টা সময় দেয়। এরপরই বিক্রম ফোনে কাবিরকে বলে, এবার কোনো কিংবা কালী নয়, সরাসরি তুই আর আমি, ফেস টু ফেস। কাবির এরকম চ্যালেঞ্জ গ্রহণ করে, জানায়, ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিস। বিক্রান্ত কাবিরকে সতর্ক করে, না, লুথরার মতো তুইও মরবি। কিন্তু কাবির গলায় আগুন ঝরিয়ে বলে, এবার খেলাটা আমার, কিছু হবে না। তার সাথে সবাইকে জানায়, তোমরা শুধু প্রাইম মিনিস্টারকে নিয়ে ইন্ডিয়াতে ফেরত যাও। লোকেশন হাতে পেয়ে কাবির পৌঁছে যায় বিক্রমের কাছে, যে আসলে তার পুরনো বন্ধু রঘু। সেখানে রঘু ট্যাবলেটে কাবিরকে প্রাইম মিনিস্টারের আসন্ন হুমকির ভিডিও দেখায়। কাবির সঙ্গে সঙ্গে সেটা বিক্রান্তকে জানায়, আর বিক্রান্ত তৎক্ষণাৎ প্রাইম মিনিস্টারকে সেফ জোনে নেওয়ার চেষ্টা করে। তবে এখানে একটা টুইস্ট ছিল। রঘু শুরু করে দেয় এক নির্মম মানসিক আক্রমণ। সে কাবিরকে বলে, তুই একটা মনস্টার, তুই যাকেই ভালোবাসিস সেই মারা যায়। নাইনা, খালিদ, এমনকি বাবার মতো লুথরাও মারা গিয়েছে তোর জন্য। এই অভিযোগে কাবিরের চোখে এবার রক্ত নামে, আর সে রঘুর উপর ঝাঁপিয়ে পড়ে। দুই পুরনো বন্ধুর মধ্যে শুরু হয় রক্ত গরম হাতাহাতি। প্রতিটি ঘুষি যেন বছরের পর বছর জমে থাকা বিশ্বাসঘাতকতার হিসাব চুকিয়ে দিচ্ছে। পাহাড়ের তুষারের মধ্যে তাদের লড়াই চলতে থাকে। এদিকে আকাশে উড়ন্ত বিমানে বিক্রান্ত প্রাইম মিনিস্টারকে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, আমরা এখন সেফ আছি। তবে দূরে দাঁড়িয়ে কাবির বলে, তোমরা এখনো সেফ না। এই কথা শুনেই বিমানের পাইলট ও ক্রুদেরকেও নামিয়ে দেওয়া হয়, আর কাব্যা প্রাইম মিনিস্টারকে নিয়ে ফ্লাইট চালিয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে কাবিরের দেহে একটা ধারালো লোহার রড ঢুকে যায়, কিন্তু সেও হাল ছাড়ে না। সে একই রড রঘুর শরীরেও গেঁথে দেয়, তবুও তারা থামে না। রঘুর পেটে বরফের ধারালো টুকরো ঢুকে গেলে সে মারাত্মকভাবে আহত হয়। কাবির তখন বন্ধুকে শেষ না করে
তার দিকেই ছুটে যায়। রঘুর কণ্ঠে কর্কশ অথচ স্নেহমাখা স্বীকারোক্তি, বলে, তুই আসলেই নাম্বার 1। আর কাবিরের চোখে জল। সেও বলে, তুই ছাড়া আমি আসলে কিছুই নই, তুই আমাকে কাবির বানিয়েছিস। দুই বন্ধুর মধ্যে তৈরি হয় গভীর আবেগ ঘন মুহূর্ত। কাবির বলে, তুই এখনো নাম্বার 1 হতে পারবি, চল একসাথে কালীকে শেষ করি। কিন্তু রঘু জবাব দেয়, আগে প্রাইম মিনিস্টারকে বাঁচা। ঠিক সেই সময় বিক্রান্ত আতঙ্কে পড়ে যায়। সে হঠাৎই বুঝতে পারে শারনের লাশের বুকে কিছু অস্বাভাবিকতা রয়েছে। চেক করে দেখে লাশের শরীরে ছিল টাইম বম্ব। সঙ্গে সঙ্গে সে লাশ বিমান থেকে ফেলে দেওয়া হয় আর মুহূর্তের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে। কাবির আহত রঘুকে কাঁধে তুলে নিয়ে নিরাপদ জায়গায় যেতে থাকে। ভারত ফেরার পর বিক্রান্ত মিডিয়ার সামনে ঘোষণা করে, প্রাইম মিনিস্টারকে মৃত্যুর মুখ থেকে কাবির উদ্ধার করেছে। কিন্তু এই মিশনে বিক্রম শহীদ হয়েছে। তবে তার 9 মাস পর দেখা যায় বিক্রম মানে রঘু জীবিতই আছে। সে এবং কাবির একসাথে কালী ও তার বিশ্বজোড়া নেটওয়ার্কের সদস্যদের একে একে খতম করে ফেলে। সব শেষ হলে রঘু কাবিরকে জিজ্ঞেস করে, তুই সবাইকে বললি আমি মারা গেছি, এখন যদি তারা দেখে আমি বেঁচে আছি তখন? কাবির ঠান্ডা গলায় বলে, সবাই জানে বিক্রম মারা গিয়েছে, কিন্তু তুই তো রঘু, তুই নাম্বার 1। কিন্তু রঘু এবার নাম্বার 1 খেতাব ছেড়ে দিয়ে বলে, দেশ সবার আগে। কাবির হাসতে হাসতে বলে, তাহলে আমরা নেক্সট মিশন কি একসাথে করব? রঘু উত্তর দেয়, তুই তো দেখি শত্রুকে বন্ধু বানাতে জানিস। আর এভাবেই এক হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হয় ওয়ার 2। ওয়ার 2 নিয়ে অনেক হাইপ ছিল, কারণ দুই ইন্ডাস্ট্রির 2 সেরা অভিনেতা মুভিটিতে অভিনয় করেছেন। তাহলে আপনারাই বলুন ওয়ার 2 আপনাদের কেমন লাগলো? নতুন মুভি সিরিজের এক্সপ্লেনেশন পেতে মিসেস মুভি এক্সপ্লেনারের সাথেই থাকুন। ধন্যবাদ।